উনি আমাদেরকে গাইড করতেন, আমরা স্টাডি করতাম। ওনার গাইডলাইনে আসলে এই জার্নিটা শুরু করি। উনি হচ্ছে আমাদেরকে ক্লাস নিতেন সপ্তাহে 3 দিন। এদের মধ্যে ভিসা স্ক্রিনিং করেছেন সম্ভবত 2 জন। আমি ভিসা স্ক্রিনিং করার জন্য কমপ্লিটলি এলিজিবল। একটু হতাশা কাজ করছিল, সেকেন্ড টাইম কনসিপ্ট করেছিলাম। তো আমার কাছে এই বিষয়টা অনেক বেশি প্রায়োরিটাইজ ছিল। আমি আসলে তখন এই দিকটাতেই ফোকাস করেছিলাম। তো আমি আসলে থেমে যাইনি, আমি একটু সময় নিয়েছি। আমি এখন নতুন করে আবার শুরু করছি। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। সামিউল স্যারের কন্ট্রিবিউশন সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। ওনার ইন্সপায়ারিংয়ে তো আসলে যাত্রাটা শুরু করেছিলাম। উনি সেটা করে দেখিয়েছেন। উনি নিজে MLS পাস করেছেন এবং MLS তৈরি করেছেন। যে বইগুলো আছে ওগুলো তো আসলে গোছানো না। সো তাদের জন্য আমার পরামর্শ থাকবে, তারা অবশ্যই খুব আর্লি ডিসিশনটা নিবে। যেমন ওরা ব্যাচেলরের লাস্ট ইয়ার থেকে ট্রাই করতে পারে। কিছু বই ছিল এলাবোরেট, বাট এখন যদি কেউ একটা ক্লাস মিস করে যায়, পরবর্তীতে হয়তো ওই ক্লাসটা দেখার সুযোগ আছে, যেটা আমাদের সময় ছিল না। ইভেন ওখানে মক টেস্ট দেওয়ার একটা সুযোগ আছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এসবি গ্লোবাল থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মুক্তা। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি বাংলাদেশের ফার্স্ট লেডি মেডিকেল ল্যাব সায়েন্টিস্ট নাজনাতুল ফারজানা শিকদার ম্যামকে নিয়ে। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আপনি MLS ACP পরীক্ষাটা কবে দিয়েছিলেন? আমি MLS ACP এক্সামটা দিয়েছি 19 ডিসেম্বর 2023। ম্যাম, শুরুর জার্নিটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট ACP, হুইচ মিনস আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল প্যাথোলজি। এটা সম্পর্কে আমরা আসলে তেমন জানতাম না। এটার সাথে আমাদেরকে প্রথম ইন্ট্রোডিউসড করেছেন মোহাম্মদ সামিউল বাশির স্যার। ওনাকে স্যার বলছি কারণ উনি আমার মেন্টর। উনি আমার ক্লাসমেটও বটে, বিএসসিতে আমরা ক্লাসমেট ছিলাম। সো ক্লাসমেট প্লাস ফ্রেন্ড প্লাস মেন্টর। উনি হচ্ছে প্রথম সেকেন্ড MLS জার্নিটা শুরু করে। উনি যখন জার্নিটা শুরু করে তখন আমাকে বলেছিল ওনার সাথে অ্যাড হয়ে প্রিপারেশন নেওয়ার জন্য বা এক্সাম দেওয়ার জন্য। বাট তখন আমার সাহস হয়ে ওঠেনি যে আমি হয়তো পারবো না, আমার কোনো কনফিডেন্ট ছিল না। আর এটা তো অনেক বড় একটা জার্নি, অনেক স্ট্রাগল করতে হয়। আমি আসলে খুবই কনফিউজ ছিলাম। তো তখন আমি আসলে এই দিকে আগাইনি। কিন্তু পরবর্তীতে যখন আমার ফ্রেন্ড সামিউল বাশির লাইসেন্সটা পেয়ে গেল, তখন আমি একটু ভরসা পেলাম যে না, হ্যাঁ করা যায়। আর প্রথম থেকেই সামিউল বাশির স্যার খুব ইনসিস্ট করতো যে পড়ো, পারবে, আমি পারলে তুমি কেন পারবে না। তো যখন উনি লাইসেন্সটা পেয়ে গেল তখন মনে হলো যে না, করা যায়। আসলে তখন থেকেই সামিউল বাশির স্যারের উৎসাহে এবং আমার হাজব্যান্ড মোহাম্মদ হুমায়ুন রশিদ শাহিন, ওনার প্রচেষ্টায়, ওনার সাপোর্টে আমি আসলে জার্নিটা প্রথম শুরু করি। আর জার্নিটা শুরু হয়েছিল আমি, সামিউল বাশির স্যার এবং আমাদের ক্লাসমেট আরেকজন আছেন, উনি হচ্ছেন শিবশঙ্কর দা, আমরা যাকে বলি। উনিও এখন বর্তমানে USA-তে আছেন। প্রথমে হচ্ছে আমরা এই কয়েকজন মিলে প্রিপারেশনটা শুরু করি। উনি আমাদেরকে গাইড করতেন, আমরা স্টাডি করতাম। পরবর্তীতে আমাদের সাথে আরও কিছু জিনিস অ্যাড হয়েছিলেন। তার মধ্যে যদি নাম মেনশন করি বলতে পারি যে মজনু ভাই, ফরহাদ ভাই, তারপর হচ্ছে আমাদের সোহেল স্যার। এই মুহূর্তে আসলে আমার সবার নাম ঠিক মনে আসছে না, বাট আমাদের সাথে আরও কিছু মানুষ অ্যাড হয়েছিলেন। তো আমরা সবাই একসাথেই ওনার গাইডলাইনে আসলে এই জার্নিটা শুরু করি। উনি হচ্ছে আমাদেরকে ক্লাস নিতেন সপ্তাহে 3 দিন। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস নিতেন। আমাদের ক্লাস নেওয়া হয়ে গেলে আমরা দেখা যায় ওই যে গ্রুপটা ছিলাম 6-7 জনের একটা গ্রুপ ছিল, আমরা স্যারের ক্লাসের শেষে স্টাডি করতাম। আর রেস্ট অফ দ্য 4 ডেজ যে ছিল, মানে বাকি 3 দিন এবং শুক্রবার সহ বাকি 4 দিন আমরা হচ্ছে ঝুমে গ্রুপ ডিসকাশন করে করে পড়তাম। তো এইভাবে আসলে প্রায় 1.5 বছরের একটা জার্নি। এটা আসলে এত অল্প সময়ে বলে শেষ করা যাবে না। ম্যাম, আমি যতটুকু জানি যে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। এই জার্নিতে আপনি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। তার মধ্যে প্রথম যেই চ্যালেঞ্জ আমি ফেস করেছি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যেহেতু আমি তখন ফুল টাইম স্টুডেন্ট ছিলাম না, আমি তখন একটা ইন্টারন্যাশনাল NGO-তে কাজ করতাম।
মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স। আমার ওখানে ফুল টাইম ডিউটি ছিল। আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এ ল্যাবরেটরি সুপারভাইজার। সো অফিস, বাসা, হাজবেন্ড, সংসার, বাচ্চা সব কিছু ম্যানেজ করে এই পড়াশোনার জন্য এক্সট্রা টাইম বের করাটা ছিল আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের ইস্যু। আমি সবথেকে বেশি ইমপ্রেসড হয়েছে একটা জিনিস দেখে বা শুনেছি যে এখানে ভাইয়া ঘরও সামলাতো আবার বাচ্চাও সামলাতো। এই ব্যাপার সম্পর্কে যদি আমাদেরকে একটু ইন্টারেস্টিং বিষয়টা বলতেন। আমার হাজবেন্ড আমাকে শুরু থেকেই অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। আসলে উনি না হলে হয়তো বা আমি সামনের দিকে আগাইতে পারতাম না। সবসময় অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে সামনে আগানোর জন্য। সময় বের করাটা যেহেতু অনেক বেশি ডিফিকাল্ট ছিল, তো ও সবসময় আমাকে সাপোর্ট দিত কিভাবে আমি একটু সময় পাবো, কিভাবে আমার ঘরের কাজ থেকে মানে ঘরের কাজ বলেন, বাচ্চা সামলানো বলেন, সব কিছু করে আমাকে একটু আগায় রাখতো যে আমি একটু সময় পেলে আমি একটু পড়তে পারবো, স্টাডি করতে পারবো। তো সবসময় অনেক বেশি সাপোর্টিভ ছিল। শুধু আমার হাজবেন্ড না, আমার হাজবেন্ডের পাশাপাশি মানে যাদের কথা না বললেই না, আমার শাশুড়ি যিনি আমার মায়ের মতো, এবং আমার হচ্ছে ননদ যিনি আমার ছোট বোনের মতো, যে সবসময় আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। আসলে শ্বশুরবাড়ি থেকে জব করে সংসার সামলিয়ে পড়াশোনার জন্য এক্সট্রা টাইম ম্যানেজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমি খুব লাকি যে আমি এমন একজন হাজবেন্ড পেয়েছি, এমন একজন শাশুড়ি পেয়েছি, এমন একজন ননদ পেয়েছি যারা আমাকে সব দিক থেকে খুব বেশি সাপোর্ট করেছে এবং করছে বর্তমানে। দেখা যেত যে আমি অফিস থেকে আসার আগেই ঘরের কাজগুলো আমার শাশুড়ি মা হেল্পিং হ্যান্ডের সাহায্যে এগুলো কমপ্লিট করে ফেলতো। তারপর আমার তখন 2 বছরের বেবি, আমি 2 বছরের বেবিকে রেখে অফিস করতাম, স্টাডির সময় বের করতাম। আমার ননদ ছিল যে ফুল টাইম ওকে ওর সাথেই রাখতো, মানে বলতে গেলেও হচ্ছে আমার বাবুর ছোট মা, ওভাবেই নার্সিং করতো আর কি। তো এইভাবেই আসলে ঘরের সবাই আমাকে খুব বেশি সাপোর্ট দিয়েছে। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত যে একটা ভালো হাজবেন্ড পাওয়া। আচ্ছা ম্যাম, এএসসিপি পরীক্ষা দেওয়ার পর আপনি কেন দেশের বাইরে গেলেন না? আসলে এসিপি দেওয়ার পরেই তো আসলে যাওয়া যায় না, এর জন্য কিছু স্টেপ ফলো করতে হয়। তো প্রথম স্টেপটা হচ্ছে এসিপি দিতে হবে আপনাকে। এসিপি দেওয়ার পর সেকেন্ড প্রসেসটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। সেটা হতে পারে আইএলটিএস বা পিটিই। পিটির পরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ভিসা স্ক্রিনিং। ভিসা স্ক্রিনিংয়ের পরে দেন আরও কিছু স্টেপ আছে, ওগুলো ফলো করার পরে হয়তো বা জব পেতে পারে। মানে এসিপি পরীক্ষা দিয়ে দিলাম আর আমেরিকার জব পেয়ে গেলাম, বিষয়টা এমন না। এর জন্য কিছু স্টেপ আছে যেগুলো ফলো করতে হয় আর কি। তো আমি হচ্ছে ওই পিটি দেওয়ার পর নেক্সট স্টেপগুলো আর ফলো করিনি, যার কারণে এখনো সামনে আগাতে পারিনি। ম্যাম, আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন দেশে এমএলএস বা এসিপি পরীক্ষা কয়জন দিয়েছে এবং ভিসা স্কিল কয়জন করেছেন? আমি ঠিক এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না, তবে আমার জানা মতে 10 থেকে 12 জন এমএলএস পরীক্ষা দিয়েছেন। এদের মধ্যে ভিসা স্ক্রিনিং করেছেন সম্ভবত 2 জন। আমি ভিসা স্ক্রিনিং করার জন্য কমপ্লিটলি এলিজিবল, বাট সামহাও আমার কিছু কারণে আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। ম্যাম, আপনি তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং জব এক্সপিরিয়েন্স সব কিছুই আপনার ওকে, কিন্তু মাঝপথে আপনি হয়তো বা থেমে গিয়েছিলেন। এই যে থেমে যাওয়ার পথটা আপনার কাছে খারাপ লাগেনি? হ্যাঁ, একটু তো খারাপ লাগেই। আমি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে ল্যাব সুপারভাইজার হিসেবে 5 বছরেরও বেশি কর্মরত ছিলাম। এটা অনেক ভালো একটা গুড সাইন। আমার ইংলিশ প্রফিসিয়েন্সিতেও খুব ভালো একটা মার্ক ছিল। এর পরবর্তী যে স্টেপটা ছিল সেটা ছিল ভিসা স্ক্রিনিং, যেটা আমি করিনি। না করার পিছনে কিছু কারণ আছে অবশ্যই। তার মধ্যে একটা কারণ ছিল একটু হতাশা কাজ করছিল, আর সেকেন্ড কারণটা ছিল আমি সেকেন্ড টাইম কনসেপ্ট করেছিলাম। তো আমার কাছে এই বিষয়টা অনেক বেশি প্রায়োরিটাইজ ছিল। আমি আসলে তখন এই দিকটাতেই ফোকাস করেছিলাম। তো আমি আসলে থেমে যাইনি, আমি একটু সময় নিয়েছি। আমি এখন নতুন করে আবার শুরু করছি। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আপনি বক্তব্যের মাঝখানে সামিউল স্যারের সম্পর্কে কিছু বলেছিলেন। আপনার এই জার্নিতে সামিউল স্যারের কন্ট্রিবিউশনটা কেমন ছিল সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। সামিউল স্যারের কন্ট্রিবিউশন সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। ওনার ইন্সপায়ারিংয়ে তো আসলে যাত্রাটা শুরু করেছিলাম, এবং উনি সেই প্রথম থেকে ধরে 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 পরীক্ষার আগ পর্যন্ত শিখিয়েছেন। তো উনি যেটা করেছেন, আসলে পরীক্ষা দিয়ে এমএলএস তো অনেকেই হয়, কিন্তু আসলে একসাথে কয়জন সবাইকে নিয়ে
চলতে পারে বা সবাইকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তো উনি সেটা করে দেখিয়েছেন। উনি নিজে MLS পাস করেছেন এবং MLS তৈরি করেছেন। তো উনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেটা হচ্ছে সময় দিয়ে, শ্রম দিয়ে, আমাদের ক্লাস নিয়ে। উনি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস তৈরি করেছেন। আসলে এটা তো অনেক লং একটা জার্নি। আমাদের যে বইগুলো আছে ওগুলো তো আসলে গোছানো না আর এলাবোরেট। সো কেউ যদি স্টাডি শুরু করতে চায়, তার যদি গোছানো কিছু না থাকে তাহলে তার সেই স্টাডিটা কন্টিনিউ করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো এই সব স্টাডি ম্যাটেরিয়াল গুছিয়ে উনি আমাদের জন্য দিনরাত পরিশ্রম করে একটি বই তৈরি করেছেন, যেটা আমরা ফলো করেছি, SB মেডিট্রিক্স। স্যার ওই বই ধরে ধরে আমাদেরকে পড়িয়েছেন। আমরা আরও যে বইগুলো আছে ওগুলোর হেল্প নিয়েছি। ম্যাম, আপনি তো অলরেডি বলেই ফেলেছেন এই পথটা অনেক চ্যালেঞ্জেবল, অবশ্যই আপনি ফেস করেও এসেছেন। হ্যাঁ। নতুন যারা যাত্রা এই পথ অনুসরণে শুরু করতে চায় তাদের সম্পর্কে আপনার পরামর্শটা কি? যারা ACP MLS দিতে চায় তাদের অবশ্যই আমাদের যে প্রফেশন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই প্রফেশনটাকে আপগ্রেড করতে চায় বা নিজেকে আপগ্রেড করতে চায়। সো তাদের জন্য আমার পরামর্শ থাকবে তারা অবশ্যই খুব আর্লি ডিসিশনটা নিবে, যেহেতু আমাদের সময়ে এই জিনিসগুলো এত বেশি ক্লিয়ার প্যাথ হয়েছিল না। এখন অনেক বেশি ক্লিয়ার প্যাথ হয়, সবাই জানতেছে যে কোন স্টেপের পর কোন স্টেপ করতে হবে। সো আমার মনে হয় যে ওদের এই যাত্রাটা আরেকটু আর্লি শুরু করতে হবে। যেমন ওরা ব্যাচেলরের লাস্ট ইয়ার থেকে ট্রাই করতে পারে, তাহলে ওরা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ তখন ওদের যেহেতু ফুল টাইম স্টুডেন্ট থাকবে, অনেক বেশি সময় পাবে পড়াশোনার প্রিপারেশন নেওয়ার জন্য, যেটা আমরা পাইনি বা আমি পার্সোনালি পাইনি। সংসার, জব ম্যানেজ করে আসলে এত টাইম দিতে পারিনি। ইভেন আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিভাবে আমার টাইমটাকে ম্যানেজ করতাম। আমি সকাল 8টা থেকে 5:30 পর্যন্ত অফিসে ডিউটি করতাম। আমার এক সেট বই আমার অফিসের ড্রয়ারে ছিল। আমি যখন একটু সময় পেতাম আমি তখন ওগুলো স্টাডি করতাম। ইভেন এমনও হয়েছে আমি প্রতিদিন লাঞ্চে আমার যেই 30 মিনিটস টাইম বরাদ্দ ছিল, আমি তখন এক হাতে খাচ্ছি আর সামনে আমার হচ্ছে নোট থাকতো। আমি এইভাবে আসলে আমার টাইমটাকে ম্যানেজ করেছি। ইভেন এমনও হয়েছে আমি যখন বাসা থেকে অফিসে যেতাম, সেটার দূরত্ব 40 মিনিটের মতো দূরত্ব ছিল। আমি যাওয়ার সময় একটা নোট নিয়ে বসতাম এবং অফিস থেকে ব্যাক করার সময় আরেকটা নোট নিয়ে বসতাম, কারণ আমাদের আসলে সময় ছিল না। সো আমরা হচ্ছে এভাবে টাইমটা ম্যানেজ করেছি। যারা ভবিষ্যতে MLS দিতে চায়, নিজের ক্যারিয়ারটাকে আপগ্রেড করতে চায়, কাজে লাগাইতে চায়, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, আমি বলবো তারা যেন খুব আর্লি এই ডিসিশনটা নেয়। BSc লাস্ট ইয়ার বা ইন্টার্নশিপ যখন করে তখন থেকে শুরু করতে পারে। স্টাডি প্লাস ফিল্ড ট্রেনিংয়ের যে এক্সপিরিয়েন্স, এটা তারা কোরিলেট করতে পারবে। তাদের জন্য এই MLS এর জার্নিটা ইজি হবে। সো আর্লি ডিসিশন মেকিং করতে হবে, প্ল্যান করতে হবে, প্রিপারেশন নিতে হবে এবং MLS এক্সাম দেওয়াটাই কিন্তু শেষ না। দেওয়ার পর আরও কিছু স্টেপ আছে, ওদেরকে স্টেপগুলো ফলো করতে হবে। যেমন ACP দিবে, তারপরে হয়তো কিছুদিন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য প্রিপারেশন নিবে। সেটা হতে পারে IELTS বা PT, যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা দেওয়ার পরে ভিসা স্ক্রিনিং করবে, দেন ফার্দার প্রসেস। সো ইটস এ লং প্রসেস। ধৈর্য হারাইলে হবে না, লম্বা সময় লেগে থাকতে হবে। ম্যাম, মূলত আমি জানি যতটুকু এই সিলেবাসটা লং প্রসেস, তো অনেকগুলো বই তো আর আমরা ঘাটাঘাটি করতে পারবো না। সেক্ষেত্রে আপনি কোন বইটা ফলো করতেন বা আপনি কোন বইটা নতুন পথ চলাদের জন্য সাজেস্ট করবেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, আমি যেটা ফলো করতাম SB মেডিট্রিক্স, এটা ধরে আসলে আমরা এগিয়েছি। এর পাশাপাশি আমরা অনলাইন ঘেটেছি, কারণ সব তো আসলে একটা বই থাকা সম্ভব না, যেহেতু এটা একটা ইলাবোরেট সিলেবাস। তো আমরা হচ্ছে SB মেডিট্রিক্স ধরেই এগিয়েছি। পাশাপাশি আমরা ওয়েবসাইট ঘেটেছি, নোট করেছি, বিভিন্ন লেকচার দেখেছি অনলাইনে। তারপর হচ্ছে আরও কিছু বই ছিল, যেমন বটম লাইন ছিল, সাকসেস ছিল, বক ছিল, BOC। সো কিছু বই ছিল এলাবোরেট, বাট হয়তো দেখা গেছে ওটার মধ্যে পিকচার নাই, ডায়াগ্রাম নাই, ফুল প্রসেসটা নাই। আবার কিছু কিছু বই ছিল খুবই শর্ট ফর্মে, যেটা আসলে আমাদের বুঝতে প্রবলেম হতো। সো সেক্ষেত্রে SB মেডিট্রিক্স খুব হেল্পফুল ছিল। ওটা একটা নির্দিষ্ট টপিক্সের পাশাপাশি ডায়াগ্রাম ছিল, যেটা আমাদেরকে অনেক বেশি বুঝতে হেল্প করতো।
আর এখন আমি যতটুকু জানি যে এসবি মেডিট্রিক্সের পাশাপাশি আরেকটা বই হয়েছে, সেটা হচ্ছে এসবি MLS বটম লাইন, ওইটাও খুব হেল্প করবে। এই বইগুলোর পাশাপাশি ওদের যে ওয়েবসাইটটা আছে এসবি গ্লোবালের ওয়েবসাইট, সেখানেও লেকচার ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকে যতটুকু আমি জানি। আমাদের সময় তো আসলে ওরকম ছিল না, বাট এখন যদি কেউ একটা ক্লাস মিস করে যায়, পরবর্তীতে হয়তো ওই ক্লাসটা দেখার সুযোগ আছে, যেটা আমাদের সময় ছিল না। সো এটা একটা প্লাস পয়েন্ট। ইভেন ওখানে মক টেস্ট দেওয়ার একটা সুযোগ আছে। সো প্রিপারেশন নেওয়ার পর নিজেকে অ্যানালাইসিস করার জন্য মক টেস্ট দেওয়া যেতে পারে, এবং যদি দেখা যায় যে মক টেস্টগুলোতে ভালো করছে, দেন ফাইনাল এক্সামে বসতে পারে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা প্রিপারেশন নিচ্ছে, বাট ওদের আসলে কনফিডেন্স গ্রো করেনি, মনে হয় যে আমি পারবো না, আমি হয়তো বা পরীক্ষা দিলে পাস করতে, একটা অ্যাংজাইটি কাজ করে। সো আমার মনে হয় কিছু মক টেস্ট দিলে ওদের এই অ্যাংজাইটি দূর হবে, নিজের উপর সেলফ কনফিডেন্স বাড়বে। এটা খুবই হেল্পফুল। অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার কোনো একদিন নতুন ল্যাব প্রফেশনকে নিয়ে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।